জুলাই অভ্যুত্থানের চেতনায় আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন এই দলের আহ্বায়ক হলেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সদস্য সচিব হলেন আক্তার হোসেন এবং মুখ্য সংগঠক হয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম। রাজধানীর সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউয়ে লাখো ছাত্র জনতার জমায়েতে এই ঘোষণা দেন জুলাই বিপ্লবের শহীদ ইসমাইল রাব্বির বোন। নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ব্যক্তি বা দলীয় স্বার্থের নয়, গণতান্ত্রিক সমতা ভিত্তিক ও গণমানুষের কথা বলার দল হবে জাতীয় নাগরিক পার্টি। রিপোর্ট করছেন জাহিদুল আলম। যে দেশের মানুষ রাজনীতি বিমুখ হয়ে পড়েছিল, সেই বাংলার মাটিতে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘিরে মানুষের অভূতপূর্ব সাড়া বিস্ময়ে জাগায়। দেশ বদলানোর আকাঙ্ক্ষা নিয়ে জাতীয় সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউয়ে উপস্থিত লাখো তরুণ। ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশকে নতুন করে গড়ার আকাঙ্ক্ষা বাড়িয়েছে জনমনে। তাদের প্রতিবাদী কণ্ঠস্বর আওয়ামী লীগের দীর্ঘ দুঃশাসনের বিরুদ্ধে বাঙালির বিস্ফোরণ হয়। হাজারো জীবনের বিনিময়ে ফ্যাসিবাদের পতন, যার সুফল পাচ্ছে বাংলাদেশ। দেশের রাজনীতিতে বড় এই পট পরিবর্তনের কারিগররাই এবার সামনে এলেন ভিন্ন পরিচয়ে। জনগণের ভাষাকে বাস্তবে রূপ দিতে সক্রিয় হলেন বাংলাদেশের রাজনীতিতে। ২৮ ফেব্রুয়ারি বিকেল 4:30টায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদস্য সচিব, জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়কগণ এবং এক দফার ঘোষক আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। অভ্যুত্থানের আগে যাদেরকে আত্মীয় স্বজন আর কিছু বন্ধু বান্ধব ছাড়া তেমন কেউ চিনতেন না, জুলাই বিপ্লবের সেই নাহিদ ইসলামরাই হন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। দেশের মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষার বাস্তবায়নে সরকারের পথ ছেড়ে এলেন জনতার কাতারে। হাল ধরলেন জাতীয় নাগরিক পার্টির। হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। জনগণ বরং রাষ্ট্রে পৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। এ সময় জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি ঘোষণা করেন সদস্য সচিব আক্তার হোসেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি আমি আক্তার হোসেন। ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে লাখো বাঙালি লাল সবুজের পতাকা ছিনিয়ে আনলেও সেই চেতনা বাস্তবে রূপ নেয়নি বলে মনে করেন গণ অভ্যুত্থানের এই শীর্ষ নেতা। তাই ২৪-এর জুলাই বিপ্লবের স্পিরিট এগিয়ে নিতেই এদেশের নতুন রাজনৈতিক শক্তির আগমন বলে জানান তিনি। জাহিদুল আলম, এটিএন বাংলা। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের দিনে জনস্রোতে পরিণত হয় রাজধানীর মানিক মিয়া এভিনিউ। স্লোগানে উত্তাল হয়ে ওঠে সংসদ ভবন এলাকা। দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার সমর্থক এক বিন্দুতে মিলিত হয়। এসবে নতুন দলের নেতারা জানান, তরুণদের নেতৃত্বই গড়বে আগামীর বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো বৈষম্য ও দুর্নীতি। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। নারীদের অবদান। ২৮ ফেব্রুয়ারি ২০২৫ দেশের রাজনীতিতে যুক্ত হলো নতুন এক অধ্যায়, নতুন এক নাম, জাতীয় নাগরিক পার্টি। দিনভর রাজধানী সংসদ ভবন এলাকা মানিক মিয়া এভিনিউয়ের সামনে ছাত্র জনতার ঢল নামে। কেউ বরিশাল, কেউ ময়মনসিংহ, কেউ বা পঞ্চগড়। সবার কণ্ঠেই নতুন দলের কাছে সীমাহীন প্রত্যাশা। বাংলাদেশে বিগত দিনের রাজনীতিতে যা দেখে নাই সেইটা এখন এই দল দেখাবে, নতুন দল দেখাবে। বাংলাদেশের রাজনীতি এই নতুন দল পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। নতুন বাংলাদেশ নতুনভাবে, আজকে থেকে নতুন বাংলাদেশ নতুনভাবে পরিচালিত হবে। আমরা ময়মনসিংহ এই নতুন দলের সাথে একত্রতা পোষণ করে মানিক মিয়া এভিনিউ এসেছি। আমরা চাই যে শেখ হাসিনার পর্যাপ্ত যে বিচারটা হওয়া উচিত, তার অবশ্যই ফাঁসি হওয়া উচিত। জাতীয় নাগরিক পার্টির অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহকে
তাকে দেখা গেল সেই চিরচেনা জার্সিতে। বললেন, আগামীতে তরুণদের নেতৃত্বই দেশকে চাঁদাবাজ মুক্ত করবে। আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গিয়েছে, আমাদেরকে কেউ রক্ত দেওয়া থেকে কামায় রাখতে পারবে না। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে তাদের অভিজ্ঞতা এবং তরুণদের ত্যাগদীপ্ত এবং অকুত ভয় যে নেতা রয়েছে সেটার মিথস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ নির্মাণ করব। বাংলাদেশে আজ নতুন এক সূর্যোদয় হবে এমন কথা জানিয়ে দলের শীর্ষ নেতারা বলেন, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। এটাই দেশবাসীর প্রতি আমাদের প্রতিশ্রুতি। আমরা আমাদের নতুন দলের পক্ষ থেকে কথা দিচ্ছি, আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশে তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ কায়েম করবে করবে করবে। আমাদের নতুন একটি রাজনৈতিক দলের জন্য প্রয়োজন। বাংলাদেশে মানুষ কোন দেশ থেকে তার ন্যায্য হিস্সা আদায় করতে পারে নাই। দেশের মানুষের জন্য মঙ্গলকর আমরা সবাই যেন সেটাতে ঐক্যবদ্ধ হতে পারি। আমরা বিশ্বাস করি আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে, আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ বাংলাদেশ। এই অনুষ্ঠানে অংশ নিতে দেশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা উপস্থিত হন। দুপুর থেকে ছোট ছোট মিছিলে বিভিন্ন জেলা, উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন সংসদ ভবনের সামনে সড়কে। বেলা গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে মিছিলের স্রোত। এক পর্যায়ে তা রূপ নেয় জনসমুদ্রে। 24 জুলাই থেকে 25 ফেব্রুয়ারি এভাবেই সবাই একত্রিত হয়েছিল একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। সেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন, তাদের নেতৃত্বে আজ নতুন একটি দলের আত্মপ্রকাশ। সকলের প্রত্যাশা, অতীতের সব ভুল শুধরে তরুণ প্রজন্ম এই নতুন দলকে রাজনৈতিক আদর্শ হিসেবেই মেনে নেবে। যে রাজনৈতিক দলে থাকবে না কোনো বৈষম্য, যে রাজনৈতিক দলে থাকবে না কোনো লেজর ভিত্তি। মাসহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। পতিত স্বৈরাচার নানাভাবে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়ার পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রামে জন্মাষ্টমীর অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি আরো বলেন, রাজনৈতিক স্বার্থে কাউকে ধর্মীয় পরিচয় ব্যবহার করতে দেওয়া যাবে না। সম অধিকারের নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে আগামী জাতীয় নির্বাচনে সবার সমর্থন চান তারেক রহমান। চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাতকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে নানাভাবে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। বিতাড়িত পলাতক স্বৈরাচারের সময় গত 1.5 দশকে দেশের সংখ্যালঘু সম্প্রদায় কিংবা তাদের ধর্মীয় স্থাপনা অথবা বসত বাড়িতে হামলার ঘটনাগুলো নেপথ্যে যে দেখি, আমরা ঘটনাগুলো যাচাই বাছাই করে দেখি, তাহলে আমরা দেখব এই ঘটনাগুলো নেপথ্যে ছিল অবৈধ লোভ লাভের জন্য দুর্বলের উপরে সবলের হামলা কিংবা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য। গণ আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই বলে অভিযোগ করেন তারেক রহমান। স্বৈরাচার পালালেও গণতন্ত্র কিন্তু এখনো সংখ্যামুক্ত নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র কিন্তু ক্রমাগত অব্যাহত রয়েছে। পলাতক স্বৈরাচারের যে দোসর, এরা নানা কৌশলে পুনরায় কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টায় প্রতিনিয়ত লিপ্ত। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ সরকার যতক্ষণ না গঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয়। বিএনপি ক্ষমতায় গেলে ধর্ম বর্ণ নির্বিশেষে নিরাপদ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে অঙ্গীকার করে তারেক রহমান সবার সমর্থন কামনা করেন। একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়ার জন্য
বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। চট্টগ্রামের জে.এম. সেন প্রাঙ্গণে অনুষ্ঠানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মইনুল হাসান, এটিএন বাংলা।